আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়ার বা অর্থ লুটপাটের প্রসঙ্গ তুলেছিলেন। সেক্ষেত্রে আমরা দেশে প্রচলিত আছে, যদিও এটা অফিসিয়াল কিছু না, যে জামাতের উদ্যোগেই ইসলামী ব্যাংক এবং ইবনে সিনার মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। সেগুলো বিগত সরকারের সময় দেখছি যে আপনাদের লোকদের হাতছাড়া হয়ে গেছিল। এখন এগুলোর পজিশন কি? ইসলামী ব্যাংকটা আসলে এই দেশে প্রথম গড়ে ওঠে আসলেই জামাতে ইসলামীর লোকদের হাতে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জামাতে ইসলামী সারা দুনিয়ার অভিজ্ঞতা নিয়ে, তখন সারা দুনিয়ায় ইসলামী ব্যাংক খুব বেশি ছিল না, 2-3টা ব্যাংক ছিল 2-3টা দেশে। সেগুলাতে ঘুরেছে, দেখেছে, শিখেছে। 2টা কারণে ইসলামী ব্যাংকটা এসেছে। একটা হলো সততার উপরে ব্যবসা, আর একটা হলো ব্যবসার আমানতদারি রক্ষা করা এবং ব্যবসার পুঁজিকে যথাযথ কাজে লাগানো। সৎ কিন্তু পুঁজি কাজে লাগাইতে পারলো না, তাহলে তো অর্থনীতিতে বড় কোনো অবদান রাখতে পারবে না। এই যে আজকে গার্মেন্টস সেক্টর যেটা দেখছেন, যেটা আমাদের 2 নম্বর বা 1 নম্বর মানে রিমিটেন্স আর্নার, সেই সেক্টরটা কিন্তু ইসলামী ব্যাংকের হাতে গড়ে ওঠে। এর আগে কোনো ব্যাংক কিন্তু জানতোই না গার্মেন্টস কী জিনিস। ইসলামী ব্যাংকই কিন্তু এটা বাংলাদেশে কালচার করেছে এবং ইসলামী ব্যাংকের ফাইন্যান্সের একটা বিশাল অংশ ছিল এই গার্মেন্টসের ইন্ডাস্ট্রির পিছনে, টেক্সটাইল এবং গার্মেন্টসের পিছনে। তো সেই দিক থেকে যারা এরকম চিন্তা ধারণা লালন করেন তাদেরকে নিয়েই ব্যাংকটা তখন পরিচালিত হয়েছে। সবাই জামাতে ইসলামীর লিডার বিষয়টা এরকম না, কোনো লিডার ছিলেন, এটা সত্য। ছিলেন বলেই তো এই ব্যাংকটা বিশ্বের র্যাঙ্কিংয়ে গিয়ে একমাত্র ব্যাংক বাংলাদেশ যেটা গ্লোবাল রেটিংয়ে 5 বার একেবারে এক নাগাড়ে একটা বাংলাদেশের চ্যাম্পিয়ন ব্যাংকে পরিণত হয়েছিল এবং গ্লোবাল রেটিংয়েও ঢুকেছিল। আর তো কোনো ব্যাংক এই পর্যন্ত এই সম্মানটা বাংলাদেশের জন্য অর্জন করে আনতে পারেনি। সেটা তো বলবেন না, যে কেউ তো বলতে পারবে না যে ওইটা বোধহয় আইডিবি দিয়েছে বা কোনো মুসলিম সংস্থা দিয়েছে। তারা তো ওয়ার্ল্ড ওয়াইড যারা কাজ করে তারাই এটা দিয়েছে। আলহামদুলিল্লাহ, যার কারণে এই ব্যাংকটা মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছিল। রিমিটেন্সের দিক থেকে 38% পর্যন্ত এই ব্যাংক একা রিমিটেন্স আর্ন করতো, নিয়ে আসতো। তার ডিপোজিট, তারপরে তার ইনভেস্টমেন্ট, তার লিকুইডিটি এত স্ট্রং ছিল যে এটা নিয়ে কারো কোনো প্রশ্নই ছিল না। তো আমাদের হাত থেকে যখন নিয়ে নেওয়া হলো তখন ব্যাংকটা ধ্বংস হয়ে গেল। এখন আছে তার স্কেলিটন। এই স্কেলিটনটা খাওয়ার জন্য যদি কেউ লোভলালসা করে জিব্বা বাড়ায়, এটা হবে চরম অন্যায়। এটা আমাদের হাত থেকে নেওয়া হয়েছে, যাদের হাত থেকে নেওয়া হয়েছে আবার তাদের হাতে ফিরিয়ে দিলেই এই ব্যাংক জীবন ফিরে পাবে এবং আবার জনগণের আগের যে অবস্থায় আস্থার ঠিকানায় ছিল সেই ঠিকানায় ইনশাল্লাহ আবার ফিরে আসবে। আর ইবনে সিনা আছে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে, তারা খেদমত দিয়ে যাচ্ছে, তাদের অনেকগুলো উইং আছে। ইসলামী ব্যাংকেরও অনেকগুলো উইং আছে। বিগত সরকার এগুলো হাইজ্যাক করার পরে, ডাকাতি করার পরে তাদের লোকদেরকে দিয়ে তারা কিন্তু নতুন কোনো উইং ডেভেলপ করে নাই, বরঞ্চ বিদ্যমান অনেকগুলো উইংকে প্যারালাইজ করে দিয়েছিল, ক্লোজ করে এনেছিল, যেগুলো জনগণের সরাসরি খেদমতে প্রতিষ্ঠিত ছিল। যেমন ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হতো, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু জনগণেরই প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কিন্তু সেগুলোকে আস্তে আস্তে দেখা গেল গুটাইয়ে নিয়ে আসতেছে। কেন? কারো পছন্দ হয় না যে জনগণ এখান থেকে সেবা পাক, এটা সহ্য হয় না। এখন কার ব্যবসায়ী স্বার্থ রক্ষার জন্য এগুলাকে গোটানো হয়েছিল আমরা জানি না। এখন যদি আবার ব্যাংকটা তার নিজ ঠিকানায় ফিরে আসে, ইনশাআল্লাহ শুধু এগুলা ফিরে পাবে না, আরো নতুন অনেক কিছু দেশবাসী পাবে। সরকারকে দায়িত্ব নিতে হবে এই ব্যাপারে। যেমন ধরেন এখানে সত্যিকার অর্থে বিদেশিরাই ছিলেন এটার মেজর স্টেক হোল্ডার। আইডিবি ছিল, আলরাজি গ্রুপ ছিল, কুয়েত ফাইন্যান্স হাউস ছিল, মাইনর মিনিস্ট্রি অফ ওয়াকফ ছিল। এই ধরনের অনেকগুলা চ্যারিটি অর্গানাইজেশন এবং ফিনান্সিয়াল অর্গানাইজেশন বিদেশি এটার সাথে জড়িত ছিল। সরকারের উচিত তাদেরকে ইনভাইট করা, ইন্ডাকশন করা, যে আপনাদের জায়গায় আপনারা ফিরে আসুন, আপনারা অত্যাচার জুলুমের মুখে চলে গিয়েছিলেন, আমরা আর জুলুম হতে দিব না, আপনারা এসে আপনাদের মালিকানা গ্রহণ করুন। সরকার চাইলে তা পারবে। আর এসালাম যেগুলা এই ব্যাংকের টাকা ডাকাতি করে যে শেয়ারের মালিক হয়েছে, সবগুলা ব্যাংকের অনুকূলে জমা করা উচিত, তার সম্পত্তি বাজেয়াপ্ত করে। এই ব্যাংকের অ্যাসেট যা লস হয়েছে এটা রিকভারি এখান থেকে হয়ে যাবে।